হ্যান্ডবল আমার তো কমিটির টিম, হ্যান্ডবল ট্যান্ডবল হবে না। কালকে কিন্তু রেফারি প্রধান ইনস্ট্রাক্টর যিনি সে ট্রেভর কেটেল কিন্তু বলে দিয়েছেন যে হাতে লাগলে কোনো হ্যান্ডবল হবে না। কিসের হ্যান্ডবল? ফিফার নিয়ম টিয়ম ওসব বাড়িতে ফেলে আসুন। কমিটির টিমের জন্য সব ছাড় আছে, হাত পা দুটো দিয়ে খেলতে পারবে। এটা ফুটবল ভলিবল সব হবে। হ্যাঁ, এটাই হচ্ছে ভারতীয় ফুটবল। সেটা হচ্ছে ট্রেভর কেটেল কালকে কিন্তু বলে দিয়েছে, একেবারে সগর্বে বলেছে। কোনো ওটা বিষ্ণু শটটা আপুয়ার হাতে লাগলো কোনো হ্যান্ডবল ছিল না, ওটা জাস্ট রানিং একটা খেলা। হাতে অ্যালাউ আছে, কমিটির টিমের জন্য সব অ্যালাউ। এটা কিন্তু ট্রেভর কেটেলের কথা। কে এই ট্রেভর কেটেল? একজন কুখ্যাত ইংল্যান্ডের রেফারি ছিলেন। 1999-এ তার প্রফেশনাল রেফারি ক্যারিয়ার শুরু হয় অ্যাজ এ লাইন্সম্যান হিসাবে। পরবর্তী সময় তিনি রেফারিং হন এবং ইংল্যান্ডে একাধিক ম্যাচ তিনি নষ্ট করে দিয়েছেন। একটা খেলায় তো তিনি গোল হয়ে যাওয়ার পর হাফ টাইমের বাঁশি বাজিয়ে গোল নাকচ করে দেন। মানে এরকম একজন কুখ্যাত রেফারি, এবং তিনি যেদিনকে অবসর নেন সেদিনকে পুরো ইংল্যান্ড জুড়ে ক্লাবগুলো বাজি ফাটিয়ে আনন্দ করেছিল। মানে এরকম একজন রেফারিকে ভারতের রেফারিতে ইনস্ট্রাক্টর হিসাবে নিয়ে এসে পুষছে ভারতীয় ফুটবল ফেডারেশন এবং FSDL। তাই হাতে লাগলেও কোনো হ্যান্ডবল ট্যান্ডবল হবে না ভাই। এটাই ভারতীয় ফুটবল, এটাই ভারতীয় ফুটবল ফেডারেশন, এটাই FSDL। কিন্তু ট্রেভর কেটেল বলে দিয়েছে যে রেফারিদের কোনো দোষ নেই, এইভাবেই চলবে ভারতীয় ফুটবল। জিকসন সিংকে লাল কার্ড দেখানো, রেফারি ভড়কে যায়। তিনি বলেছেন রেফারি ভয় পেয়ে গেছিল, ঘাবড়ে গেছিল। পরবর্তী সময় সৌভিক চক্রবর্তীকে অকারণ ইয়েলো কার্ড দেখানো হলে তিনি কিন্তু স্পিকটি নট, কোনো কথা বলবো না। লিস্টন কোলাসও হাত দিয়ে বল ঠেকা, কোনো ব্যাপার না। কমিটির টিম কার্ড দেওয়া যাবে না, বাবু ঘোষা হবে। এইভাবেই চলছে ভারতীয় ফুটবল। প্রতিটি মানুষ বোকা। ট্রেভর কেটেল অ্যান্ড কোম্পানি তারাই হচ্ছে একমাত্র চালাক। সবাই দেখেছে হাতে বল লেগেছে, ট্রেভর কেটেল অ্যান্ড কোম্পানি তারা কিন্তু দেখেছে যে বল আপুইয়ার হাতে লাগেনি। এইভাবেই চলছে, এইভাবেই কিন্তু আটকানোর চেষ্টা করা হচ্ছে ইস্টবেঙ্গলকে। তো এটাই হচ্ছে ভারতীয় ফুটবলের চরিত্র। আর অলরেডি কিন্তু এই রেফারিং নিয়ে সরব হয়েছে পাঞ্জাব FCও। তারা কিন্তু বলে দিয়েছে যদি এরকম রেফারি চলতে থাকে তাহলে আগামী দিনে তারা কিন্তু ISL থেকে দল প্রত্যাহার করে নেবে। তার কিন্তু প্রচ্ছন্ন একটা হুমকিও দিয়ে রেখেছে। আর ভাড় আনার কিন্তু পক্ষেই না ট্রেভর কেটেল অ্যান্ড কোম্পানি। ভাড়ের পক্ষে এই কারণে না যে ভাড় আনলে তো তাদের কারচুপিগুলো ধরা পড়ে যাবে ভাই। এই যে কমিটির টিমগুলো তারা যে সুবিধাগুলো পাচ্ছে, তখন ভাড় এলে তো এইগুলো পাবে না। তো সেই জন্যে কোনো VAR আনার দরকার নেই ভারতীয় ফুটবলে। তো এইভাবেই চলবে ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবল 1 ইঞ্চিও এগাচ্ছে না, দিন দিন পেঁচাচ্ছে। তো ভারতীয় ফুটবল পেঁচাবে। আর এই যে অপদার্থ কিছু মানুষ যেভাবে ভারতীয় ফুটবলটাকে চালাচ্ছে, তারা সিংহাসনে বসে রাজ করবে। এই মুহূর্তে যদি ভারতীয় ফুটবলে পরিবর্তন করতে চায়, সত্যিকার একটা বিপ্লব আনা দরকার ভারতীয় ফুটবলে। নইলে যেভাবে ভারতীয় ফুটবল চলছে, ভারতীয় ফুটবল কিন্তু 1 ইঞ্চিও এগাবে না। কিছু দল রেফারি দ্বারা সাহায্য পেয়ে যাবে, যেমন এই আকরাদাদের মতন দলগুলো আছে, আকরাবাদের মতন দলগুলো আছে। এদের মতন রেফারি দ্বারা তারা সাফল্য পাবে। আর কিছু দল কষ্ট করে দল তৈরি করলেও তাদেরকে কিন্তু পস্তাতে হবে। তো অন্যের কাছে সত্তা বিক্রি করে দেওয়া না, নিজের ক্লাবে অন্যের কাছে মাথা নত করা না, 6 বছরের নতুন ক্লাবের কাছে মাথা নত করা না। তারপরও যেই ক্লাব নিজেদের দমে নিজেদের মাথা উঁচু করে খেলার চেষ্টা করবে তাদেরকে আটকানোর চেষ্টা হবে। আর সেটাই কিন্তু এই মুহূর্তে চলছে ভারতীয় ফুটবলে। আর এই দুর্নীতি যতদিন না আটকানো যাবে ততদিন কিন্তু ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হবে না। আজ ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু এক প্রেস মিট হলো রেফারি আর ফেডারেশনের বিরুদ্ধাচরণ করে, এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গল পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে যে ইস্টবেঙ্গলের সাথে রেফারি এবং ফেডারেশন মাতৃসুলভ আচরণ করছে। FSDL তো আছেই, ইস্টবেঙ্গল ISL খেলছে সেটা তারা একেবারেই ভালোভাবে মেনে নিতে পারছে না। তাদের যেই নীতি ছিল 2014 সালে, সেই ওয়ান লিগ ওয়ান সিটি, সেই তত্ত্বতে তারা বিশ্বাসী। সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গলকে আটকানোর চেষ্টা চলছে। যেহেতু 2014 সালে এটিকে ছিল তৎকালীন টিম, পরবর্তী সময় তারা নাম পরিবর্তন করে, এবং সেই ক্ষমতাতে ইস্টবেঙ্গলকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে কিন্তু আজ আরও একবার কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়। এছাড়া কিন্তু ফেডারেশন যেভাবে চলছে তাকে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু বলা হয়েছে নির্লজ্জতা, অপদার্থতা, যে ভারতীয় ফুটবলকে বিক্রি করে দেওয়া হয়েছে প্রাইভেট কোম্পানির কাছে, এবং প্রাইভেট কোম্পানির অঙ্গুলি হিলনে ভারতীয় ফুটবল চলছে, যেটা একেবারেই কাম্য না।
এবং আজকে কিন্তু ভিডিও ক্লিপিংস, প্রতিটা ম্যাচে ভিডিও ক্লিপিংস দেখি সাংবাদিকদেরকে প্রশ্ন করা হয় যে এটা কি কারণে রেড কার্ড হয়েছে, এটা কি কারণে পেনাল্টি পায়নি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কি কারণে পেনাল্টি দেওয়া হয়েছে, সব কিছু কিন্তু আজকে তুলে ধরা হয়েছে। এবং ফেডারেশনের অপদার্থতা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল আজকে যথেষ্ট সরব ছিল। আর ইস্টবেঙ্গলের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে ইস্টবেঙ্গল একটা দীর্ঘতম প্রাচীন দল, ভারতবর্ষের ফুটবলে সাহায্য যথেষ্ট করেছে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু এইভাবে চলতে থাকলে ভারতীয় ফুটবল কোনোদিনও এগাতে পারবে না। এবং ভারতীয় ফুটবল ফেডারেশন যেভাবে চলছে সেটাকে বলা যায় যে একেবারে অপদার্থতার হাতে চলে গেছে ভারতীয় ফুটবল। তো এইভাবে কিন্তু ভারতীয় ফুটবল কখনোই এগাতে পারবে না। তো এইটা কিন্তু আজকে ইস্টবেঙ্গল বারে ইস্টবেঙ্গল প্রেস কনফারেন্সে এই জিনিসগুলোকে বলা হয়েছে। এবং বলা হচ্ছে যে ইস্টবেঙ্গলকে টার্গেট করা হচ্ছে এফএসডিএল এর পক্ষ থেকে, যাতে ইস্টবেঙ্গল সামনের দিকে না এগাতে পারে। এবং ইস্টবেঙ্গল যে গত 5 বছর তাদের চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়েছে যে দুটো ম্যাচে, সে দুটো ম্যাচ কিন্তু আইএসএল এর ম্যাচ ছিল না, একটা ছিল ডুরান্ড কাপ, অন্যটা সুপার কাপ। আর যেখানে এফএসডিএল আছে সেখানে কিন্তু ইস্টবেঙ্গলকে আটকানোর চূড়ান্ত চেষ্টা করা হচ্ছে বলে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু আজকে বলা হয়েছে যে আগের ডার্বি ম্যাচে যেহেতু ইস্টবেঙ্গলের দুজন মেন মিডফিল্ডার ইস্টবেঙ্গল দলে ছিলেন না, সাউল ক্রেসপো এবং মাদিতালাল, তাছাড়া কিন্তু আনোয়ারেরও চোট ছিল। তো সেই কারণে কিন্তু টার্গেট করে নেওয়া হয়েছিল সৌভিককে, যাতে সৌভিককে পুরো ম্যাচ খেলতে না দেওয়া হয়। আর সেই কারণে কিন্তু সৌভিককে রেড কার্ড দেখানো হয়েছিল। প্রথম ইয়েলোটা কী কারণে দেখা হয়েছিল কেউ জানে না, কিন্তু রেফারি আর ট্রেভর কেটেলের মতন মানুষরা কিন্তু সেই কার্ডের পক্ষেই ছিলেন। বাকি কিন্তু সারা ভারতবর্ষের ফুটবল প্রেমীরা কেউ কিন্তু সেই কার্ডের পক্ষে ছিলেন না, কেননা তারাই একমাত্র ফুটবলটা বোঝে, বাকিরা সবাই বোকা। এরকম একটা কিন্তু ভাব তৈরি করার চেষ্টা চলছে ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে বা রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো এই জন্য কিন্তু এই নিয়েও কিন্তু আজকে সরব হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের সর্বময় কর্তা দেবব্রত সরকার। এবং তিনি বলেন যে সৌভিককে ইচ্ছাকৃতভাবে কার্ড দেখিয়ে দেওয়া হয়েছে যাতে ইস্টবেঙ্গলের মাঝ মাঠে খেলাটা একেবারে শেষ করে দেওয়া যায়। এটাও কিন্তু আজকে বারবার মেনশন করেছেন ইস্টবেঙ্গলের অন্যতম কর্তা দেবব্রত সরকার। অন্যদিকে আইডব্লিউএল ম্যাচে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সাথে খেলার আগে ইস্টবেঙ্গল কিন্তু ঘানাইয়ান স্ট্রাইকার ইল্লা সাদ্দাই আচিম্পংকে রেজিস্ট্রেশন করানো সম্পন্ন করেছে। ইস্টবেঙ্গল মাঠে আগামী ম্যাচে শ্রীভূমির বিরুদ্ধে অভিষেক হতে চলেছে এই গোল মেশিনে। ইন্ডিয়ান্স ওমেন্স লিগ ইতিহাসে এক মরশুমে সর্বোচ্চ গোলের রেকর্ড এই ফুটবলারের কাছে আছে। এবং লালুর জার্সিতে নিজের রেকর্ড ভাঙতে পারেন কিনা সেটা কিন্তু আগামী দিনেই দেখা যাবে। তো এই ঘানার ফুটবলারের রেজিস্ট্রেশনের ফলে কিন্তু ইস্টবেঙ্গল মহিলা দল আরও শক্তিশালী হলো বলেই ধারণা করা হচ্ছে। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে আজ কিন্তু ইস্টবেঙ্গলের খেলা ছিল ডায়মন্ড হারবার এফসির সাথে। আর এই ম্যাচ কিন্তু 1-1 গোলের ড্র হলো। ইস্টবেঙ্গলের পক্ষে একমাত্র গোল্ডিং করে আমন সিকে। আর আরএফডিএল এর জন্য ইস্টবেঙ্গল কিন্তু একাধিক ফুটবলারকে সই করা হলো। সেই মতো কিন্তু 19 বছরের বয়সী তরুণ ফরওয়ার্ড আন্দ্রেস অ্যালবার্ট ইস্টবেঙ্গল ক্লাবে সই করলেন। তিনি কিন্তু কেরালা প্রিমিয়ার লিগের ক্লাব সাই ফুটবল সেন্টার এবং কোল্লাম থেকে তিনি কিন্তু উঠে এসেছেন। এবং এখন দেখার যে এই অ্যান্ড্রেস অ্যালবার্ট ইস্টবেঙ্গল জার্সি গায়ে কতটা সফল হতে পারেন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে। কেরালা থেকে আরও এক ফুটবলারকে সই করা হলো। আর এই ফুটবলার কিন্তু এ মৌসুমে কেরালা সুপার লিগে খেলেছিলেন এবং সেখানে কিন্তু বলা যায় ফোর্সা কোচির 19 বছর বয়সী মিডফিল্ডার গৌতম পিকে ইস্টবেঙ্গল ক্লাবে সই করেছেন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে খেলার জন্য। এবার বাকি ফুটবলাররা যারা কেরালা থেকে এসেছিলেন আগের মৌসুমে বিনয় জর্জের হাত ধরে, তারা কিন্তু যথেষ্ট দাপটের সাথে ফুটবল খেলেছেন। এখন এই ফুটবলারটি আগামী দিনে কতটা ভালো ফুটবল খেলে সেটা কিন্তু সময় কথা বলবে। 18 বছর বয়সী প্রতিভাবান ফুটবলার সিকিমের রাগপেক লিপচাকে ইস্টবেঙ্গল নিজেদের দলে সই করা হলো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য। তো সিকিম থেকে এই ফুটবলারও যে কতটা ভালো ফুটবল খেলবে সেটাও কিন্তু দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। কেরালার ক্লাব পারাপ্পুর এফসি থেকে কিন্তু 19 বছর বয়সী ফুটবলার আরমাল একে নিজেদের দলে সই করা হলো রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য ইস্টবেঙ্গল ক্লাব। ভারতের অনূর্ধ্ব 20 দলের খেলা ডিফেন্ডার হেম্বা মিতেইকে নিজেদের দলে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য সই করা হলো ইস্টবেঙ্গল ক্লাব। এবং আজ কিন্তু তিনি ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ডায়মন্ড হারবার এফসির সাথে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ম্যাচে। এবার একটু আই লিগ আর আইএসএল এর দলবদলের খবর আসি। তো আই লিগের ফুটবলার মোহনবাগানের প্রাক্তন ফুটবলার এই মুহূর্তে খেলছেন স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুতে শেখ সাহিল। সেই শেখ সাহিল কিন্তু সই করতে চলেছেন এই মুহূর্তে যা খবর ইন্টার কাছিতে। এর আগে কিন্তু হাবাসের কোচিংয়ে এটিকে মোহনবাগানে ছিলেন এই শেখ সাহিল। তো হাবাস যেহেতু পুরনো তার এই ছাত্রকে নিজেদের দলে নিতে চাইছে, তো এখন দেখার যে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু আগামী দিনে তাকে রিলিজ করে কিনা আর শেখ সাহিল আগামী দিনে ইন্টার কাছিতে সই করে কিনা।
বিপিন সিংকে নিয়ে কিন্তু রিউমার বেরিয়ে আসছে, মুম্বাই সিটি এফসির এই উইঙ্গার কিন্তু এই মরশুমে সেভাবে খেলার সুযোগ পাচ্ছেন না। আর যা শোনা যাচ্ছে বিপিন সিং কিন্তু মুম্বাই ছেড়ে সই করতে পারেন কেরালা ব্লাস্টার্সে। আর এই মুহূর্তে তার মার্কেট প্রাইস কিন্তু 1.6 crore। তো এখন দেখার যে বিপিন মুম্বাই ছেড়ে কেরালা ব্লাস্টার্সে কবে সাইন করেন। আর ইস্টবেঙ্গল ছাড়লেন গিল ব্রাদার্সের এক ভাই গুরসিমরাত গিল। এই ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল নিজেদের দলে রেজিস্ট্রেশন করা হলেও সুযোগ পাচ্ছিলেন না, সেই কারণে কিন্তু গুরসিমরাত গিল ইস্টবেঙ্গল ছেড়ে আই লিগের দল দিল্লি এফসিতে সই করলেন। জ্যাকি চাঁদ সিং একটা সময় ইস্টবেঙ্গলের জার্সি গায়ে দাপিয়ে ফুটবল খেলেছেন, আইএসএল এ খেলেছে, আই লিগে খেলেছে, আই লিগের সেরা ফুটবলার হয়েছিল 2015 সালে রয়্যাল ওয়েঙ্গডোর হয়ে। পরবর্তী সময় ভারতের একাধিক ক্লাবে খেলেন এবং তারপর কিন্তু ভারতীয় ফুটবলের মূল স্রোত থেকে হারিয়ে গেছিলেন প্রায়। গত মৌসুমে ইন্টার কাশিতে থাকলেও সেভাবে খেলার সুযোগ পাননি। এই ফুটবলারটি কিন্তু ফিরলেন নিজের ঘরেই বলা যায় মণিপুরে, এবং তিনি কিন্তু সই করলেন আই লিগ দ্বিতীয় ডিভিশনের দল নেরোকা এফসিতে। বিএনআর দলের ফুটবলার 20 বছর বয়সী অমিত সর্দারকে নিজেদের দলে সই করালো ইস্টবেঙ্গল ক্লাব। অমিত সর্দারকে মূলত সই করানো হয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য। এখন দেখার এই বাঙালি তনায় কতটা ভালো ফুটবল খেলতে পারে লাল হলুদ জার্সি গায়ে আগামী রিলায়েন্স ফাউন্ডেশন লিগের ম্যাচগুলোতে। গোয়া ম্যাচকে টার্গেট করে ইস্টবেঙ্গল কিন্তু আজ থেকে আবার অনুশীলন শুরু করলো এবং ইস্টবেঙ্গল অনুশীলনে কিন্তু যোগ দিলেন চোট পাওয়া ফুটবলার হীরা মণ্ডল। হীরা মণ্ডল এখন অনেকটাই সুস্থ এবং চোট সারিয়ে কিন্তু তিনি দলের সাথে যোগ দিলেন। হীরা মণ্ডল ছাড়া কিন্তু ইস্টবেঙ্গল অনুশীলনে আজ কিন্তু নতুন বিদেশি ফুটবলার ভেনেজুয়েলা রিচার্ড সেলিসও যোগ দিয়েছেন। ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজোর কিন্তু টার্গেট এফসি গোয়া ম্যাচ থেকে 3 পয়েন্ট পাওয়া এবং ভাঙা দল নিয়ে তিনি কিন্তু লড়াই করতে চান। যতই রেফারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে থাকুক, ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে থাকুক, কিন্তু দলটার নাম তো ইস্টবেঙ্গল, লড়াই থেকে হার না মানা মানসিকতা নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচ খেলতে যাইছে। আর ইস্টবেঙ্গল কোচ কিন্তু এই মুহূর্তে তাদের দুই বিদেশি ডিফেন্ডার হেক্টর রুইসতে এবং হিজাজি মায়ের উপরে কিন্তু বেজায় চটেছে তাদের পারফরমেন্স নিয়ে, এবং এই ডিফেন্ডারেরই কিন্তু পরিবর্তন চেয়েছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। তবে ম্যানেজমেন্ট কিন্তু এই মুহূর্তে দুই ফুটবলারকে পরিবর্তন করতে পারবে কিনা তা নিয়ে কিন্তু সন্দিহান। তবে ইস্টবেঙ্গল কোচ আরও এক বিদেশিকে কিন্তু চেয়েছে ম্যানেজমেন্টের থেকে, কেননা এই মুহূর্তে ইস্টবেঙ্গলের রেজাল্ট যদি ভালো করতে হয় এএফসি চ্যালেঞ্জার্স লিগ এবং সুপার কাপে, সেই জন্য কিন্তু আরও ভালো করে দল গুছিয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো, এবং সেই মতো কিন্তু ম্যানেজমেন্টকে জানিয়েছে যে নতুন বিদেশি আনার পক্ষে। এবং এখন দেখা যে ম্যানেজমেন্ট নতুন বিদেশি এনে দিতে পারে কিনা, কেননা ম্যানেজমেন্টকে বলা যায় যে সাউল ক্রেসপো এবং মাদিদালা চোট পাওয়ার পর নতুন বিদেশি আনতে অনেক দেরি করে ফেলেছে, এবং যার ফলে কিন্তু ইস্টবেঙ্গলের একটা ব্যর্থতাই চলছে বলা যায়, যে টিম ঠিকভাবে গঠন করতে না পারাটা এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। এবং এখন পর্যন্ত কিন্তু কোনো নতুন ভালো ভারতীয় ফুটবলারও কিন্তু নিজেদের দলে সই করাতে পারেনি। তো এখন দেখার যে আগামী দিনে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট এই যে ট্রান্সফার উইন্ডো চলছে উইন্টার ট্রান্সফার উইন্ডো, তাতে নতুন কোনো ভালো বিদেশি ফুটবলার নিজেদের দলে সই করাতে পারে কিনা। আনোয়ারের চোটও কিন্তু আস্তে আস্তে সুস্থতার দিকে হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে আনোয়ারকে কিন্তু আগামী এফসি গোয়া ম্যাচে পাওয়া যাবে। গোটা দলই উপস্থিত ছিল এবং আনোয়ারও কিন্তু আজকে উপস্থিত ছিল, এবং আনোয়ার কিন্তু পরবর্তী ম্যাচকে টার্গেট করছে খেলার জন্য এফসি গোয়া ম্যাচ। আগের ম্যাচে চোটের জন্য খেলতে না পারলেও কিন্তু এফসি গোয়া ম্যাচে খেলার সম্ভাবনা কিন্তু আনোয়ারের যথেষ্ট প্রবল বলেই শোনা যাচ্ছে। এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।